যেকোনো ছেলেদের চেয়ে একটা মেয়ে অর্থনৈতিক ম্যানেজমেন্টে অনেক ভালো, এবং আমার কাছে মনে হয় যে মেয়েদের বিজনেস সেন্ট্রিক মাথাও অনেক ভালো। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা পুরুষকে কিভাবে গড়ে তুলছি সে ব্যাপারে আমাদের মনে হয় যে এখন কনসেন্ট্রেট করাটা খুব জরুরি, যে আমি পুরুষ হিসেবে, ছেলে হিসেবে আমি কি করতে পারি না, কি করা আমার উচিত না, সেটা জানাটা খুব জরুরি। বরং তাকে সেই বোধটা দেওয়া খুব জরুরি যে তোমার ব্যক্তিগত স্পেসের মধ্যেও যাতে তুমি সেটা খুব সেফলি ব্যবহার করতে পারো, তোমার কোনো ক্ষতি না হয়। ছোটবেলায় বাবা আমাকে সাইকেল কিনে দেয়। তখন আমি ক্লাস 2 বা 3 তে পড়ি। তো সাইকেল যখন চালাতে যাই বারবার পড়ে যাচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি, আবার পড়ে যাচ্ছি। এমন সময় আমার বড় ভাই এসে সাইকেলের পেছন দিকটা শক্ত করে ধরে, সে ধাক্কা দেয়, আমি চালাতে থাকি। তো এভাবেই আমি আসলে সাইকেল চালানো শিখে যাই। আমাদের জীবনে চলার পথে আমাদের বাবা, ভাই, আমাদের বন্ধুরা, স্বামী তারা কিন্তু এইভাবেই আমাদের শক্তি হয়ে দাঁড়ায়। ডিজিটাল স্পেসেও কি তারা আমাদের মেন্টর হয়ে দাঁড়াতে পারে? এই বিষয়ে আড্ডা দিতে আজকে আমার পডকাস্টে আমি যাকে গেস্ট হিসেবে পেয়েছি তিনি আপনাদের এবং আমার ভীষণ প্রিয় অভিনয় শিল্পী মীর রাব্বি ভাই। রাব্বি ভাই, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকবার জন্য, এরকম সুন্দর একটা আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য। আচ্ছা, আমি যে বলছিলাম যে আমার ভাই শক্ত করে সাইকেলটা ধরে রেখে সাইকেল চালাতে শিখিয়েছে, তেমন আপনার বোনের কি কি দুষ্টামি আপনি সামলে নিয়েছেন শক্ত হাতে? আমার বোন বলতে হলে যে আমার আমার ছোট বোন, আমার কাজিনস অনেকেই ছিল, এবং আমার পার্টিকুলারলি মনে আছে যে আমার ছোট বোন ওয়ার্দা, ওর তো একদম ছোটবেলায় যখন হলো, আমি মনে আছে যে আমি তখন একটু একটু বড়, আমি দোকানে যেতে পারি, আমি দুধ কিনতে পাঠানো হলো, এবং তারপর একটু একটু করে হাঁটতে শেখা। প্রথম সাইকেল এলো, সেই সাইকেলের সঙ্গে দুটো এক্সট্রা চাকা, এবং সেটাই যে একটু একটু করে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া, এবং তারপরে একটু একটু করে সাইকেল চালানো শেখানো। আমার মনে হয় যে শুধু সাইকেল চালানো না, মানে হাঁটতে শেখার সময় থেকেও আসলে এক ধরনের সহচর্য বা একসঙ্গে থাকা, একসাথে হাঁটতে যাওয়া। আমার খুব মনে আছে যে খুব ছোটোবেলায় এরকম 26শে মার্চ ছোটোবেলায় কুচকাওয়াজ এরকম আয়োজন হতো, তখন এরকম হাঁটতে পারে না, ওকে নিয়ে একটু একটু করে গেছে স্টেডিয়ামের দিকে ওকে দেখাতে। সো এরকম অনেক স্মৃতি আছে আসলে। আসলে মানে বোনদের কাছে এই ব্যাপারগুলো অন্যরকম। আপনি শক্তি হয়ে দাঁড়িয়েছেন, আপনি আপনার বোনের পাশে, পাশে হেঁটেছেন, হাঁটতে শিখিয়েছেন। তো এই অনলাইন দুনিয়ায় এসে যখন আপনার বোন ১ম স্মার্টফোনটা পেল, তখন স্বাভাবিকভাবে যেটা হয় যে আমার বাবাই একটু প্রোটেক্টিভ হয়ে গেছে। এই কি করছো? এরকম। হুম। তো আপনি আসলে ১ম যখন সে স্মার্টফোন নিয়ে আপনার সামনে আসলো, তখন আপনার রিঅ্যাকশনটা কি? না, প্রোটেক্টিভ মানে আপনি যেরকম বললেন, প্যারেন্টসরা তো একটু প্রোটেক্টিভ থাকেই। তো ভাই হিসেবে আমরা যদি আবার প্রোটেক্টিভ হওয়ারই চেষ্টা করি, তাহলে বোধহয় সেটা একটা মানে বাধ্যবাধকতার মধ্যে ফেলে দেয়, একটা বেষ্টনীর মধ্যে ফেলে দেয়। আমার কাছে মনে হয় যে সেখানে আ সেই প্রোটেক্টিভ জায়গাটাতে ওইভাবে অ্যাক্ট না করে যদি বন্ধুর মতো পাশে থাকা যায়, তাহলে সেটা বোধহয় আরো বেশি স্বাচ্ছন্দ্যের হয় যেকোনো মানুষের বেড়ে ওঠার জন্য এবং ভাই-বোনের সম্পর্কের জন্যও। আর ডিজিটাল মিডিয়া তো এমনিতেই আমাদের একটু সেফ থাকাটা খুব জরুরি আসলে। আমাদের ছোট ভাই-বোনেরা গেমস খেলে অনলাইনে। সেখানে অনলাইনে এখন তো আসলে নানান ধরনের ফিশিং হয়। সেটা একটা লিঙ্কস দিয়ে হোক, সেটা ছোট, ছোট প্রলোভন দিয়ে হোক, কারোর একাকিত্বের একটা জায়গা সেটাকে অবলম্বন করে হোক, বন্ধুত্বের আহ্বান দিয়ে হোক। তো সেই জায়গাটায় আসলে আমাদের সতর্ক থাকবার কোনো শেষ নেই আসলে। তো সে বিষয়ে যেটা হয় যে কথা বলবার চেষ্টা করি। কোনো প্রয়োজনীয় লিঙ্কস বা কোনো খবর, কোনো সহায়তা, কোনো ইনফরমেশনস, কোনো সতর্কতা যদি চোখে পড়ে সেগুলো পাঠানোর চেষ্টা করি, কথা বলি। সেটা একটা প্রসেস আমার মনে হয় যে সেটা করতে থাকতে হয়। আপনি কি আপনার বোনের ফোনের পাসওয়ার্ড জানেন? না, এটা একদমই ব্যক্তিগত ব্যাপার সবার। আচ্ছা। এমন কি হয় যে সে ফোনে কি করছে না করছে আপনি পাশে দাঁড়িয়ে দেখছেন? না, সেটাও হয় না। সেটা হওয়া তো উচিত নয়। প্রত্যেকের ব্যক্তিগত জায়গাটা থাকাটা খুব জরুরি। বরং তাকে সেই বোধটা দেয়া খুব জরুরি যে তোমার ব্যক্তিগত স্পেসের মধ্যেও যাতে তুমি সেটা খুব সেফলি ব্যবহার করতে পারো, তোমার কোনো ক্ষতি না হয়। সেটুকু এনশিওর করতে পারাটাই জরুরি আমার মনে হয়। রাবি ভাই, আমি যখন ১ম ফোন পাই, আমার ভাইয়া কিন্তু ১ম একটু প্রোটেক্টিভ ছিল। "এই তুই কি করছিস? এই কি করলি? মানে হুম, কার সাথে কথা বলতেছিস? কাকে এড করতেছিস?" এরকম করে। কিন্তু আস্তে, আস্তে যখন দেখলো যে আমি কিছু কোর্সে জয়েন করি, স্পোকেন ইংলিশ কোর্স, হুম, আরো হুম, কিছু কোর্স করি। তারপর হুম, আবার হুম। ওর সাথে প্র্যাকটিস করতাম। তখন সে একটু করে মানে না, আচ্ছা না, বোনটা মনে হয় ঠিকঠাক আছে। তো আপনি কি আসলে এরকম জায়গাগুলোতে কি হেল্প করেন কিনা?
না নিশ্চয়ই। আমার 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 ছোট বোন, আমার ছোট ভাই ওরা সবসময় অনলাইনে আ লেখাপড়া সংক্রান্ত নানান ধরনের কোর্সেস এবং আ করোনা এবং তার পরবর্তী সময়ে তো আসলে মানে হোম স্কুলিং এবং দূর থেকে লেখাপড়া করার যে অনলাইনে লেখাপড়া করার যে একটা প্রবণতা তৈরি হয়েছে, সেটা তো একটা বড় অংশ স্মার্টফোনের কারণে, সবার ব্যক্তিগত ডিভাইসের কারণে। তো সেটা তো করেই। আসলে ব্যক্তিগত ডিভাইস তো আসলে আমাদের মানে হেল্প করবার জন্যই বা আমাদের নানান যোগাযোগের পথ উন্মুক্ত করে দেবার জন্যই। কিন্তু সেখানে আসলে কতটা আ সেফলি আমাদেরকে বিচরণ করতে হবে, বিপদ কি হতে পারে সেটা জানলেই সে ব্যাপারে সতর্ক থাকলেই বোধহয় ভালো হয়। সেটাই যথেষ্ট আমার মনে হয়। আচ্ছা, এই যে সতর্ক থাকার কথা যে বললেন, হ্যাঁ, মানে ধরেন আপনার বোন হুম, হুম, কিভাবে ডিজিটাল হুম। স্পেসে সে আসলে সেফ থাকবে, নিরাপদে থাকবে। এজন্য আপনি আপনার জায়গা থেকে কি মেজার বা কি পদক্ষেপ আ নিয়ে থাকেন সাধারণত, যে এই জিনিসগুলো আপনি পাশ থেকে নিশ্চিত করেন যে ও নিরাপদে থাকবে? কি করেন আপনি? ডিজিটাল স্ক্যাম বলি বা বিভিন্ন বিপদ বলি বা ব্ল্যাকমেইলিং বলি বা সাইবার স্পেসে যে নানান ধরনের ফিশিং হয়, সেটা তো আসলে মানুষের বিভিন্ন সময়ের মনস্তাত্ত্বিক অবস্থান আ মানে ভেদ করে আসলে তার উপরে টার্গেট করা হয় একেকটা মানুষকে। তো সে বিষয়ে আমরা কথা বলি। আমার কাছে মনে হয় যে আমাদের যদি মানে কথা বলার জায়গাটা যদি সচল থাকে, প্রতিনিয়ত কি হচ্ছে চারপাশে সে ব্যাপারে যদি আমরা কথা বলি, আমাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করি, আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যদি আমাদের সামনে এক্সাম্পল হিসেবে নিয়ে আমরা কথা বলতে পারি, আমার কাছে মনে হয় যে তখন যোগাযোগটাও ভালো হয়, আ আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও ভালো হয় এবং আমার ছোট ভাই-বোন ওদের ডিজিটাল স্পেসে সেই জায়গাটা ব্যবহার করবার জন্য ওদের যে সচেতনভাবে যে রিঅ্যাক্ট করবার কথা সেটাও বেশি উদ্বুদ্ধ হয় ওরা আসলে। এটা কিন্তু একটা ভালো কথা বলছেন যে কথা বলার হুম, যে হুম, ব্যাপারটা, হুম, হুম, যোগাযোগ হুম। করার। আমরা বন্ধুত্বের কিন্তু মানে হ্যাঁ। বন্ধুত্বটা থাকলে বন্ধুর মতো কথা বললেই বোধহয় সবচেয়ে সহজ হয়ে যায় যেটা জীবনযাপন। না অনেক সময় হয় যে বাবা-মা বকা দেয়, তো এ কারণে আমরা অনেক কিছু শেয়ার করি না। যে আমার সাথে হয়তোবা কেউ খারাপ ব্যবহার করছে রাইট। অনলাইনে, আমি এটা বাবা-মাকে বলতে পারি না। তাহলে বলবে, "এই ফেসবুক বন্ধ কর। এই সারাদিন ফোনে বসে থাকিস।" এরকম করবে। তো এইজন্য মানে পরিষ্কার যোগাযোগটা আসলে বাবা, ভাই সবার সাথেই আসলে কতটুকু রাইট জরুরি। এবং আপনি যে পয়েন্টটা বললেন পার্টিকুলারলি যে কোনো একটা বিপদ হয়ে গেলে মানে সেটা এই বিপদটা কিন্তু খুব ছোট হতে পারে, ভীষণ বড় হতে পারে এবং মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে এবং আর্থিক থেকে শুরু করে একটা পরিবারকে ভেঙে যেতে হয়েছে এরকম নানান ধরনের মানে ডিজিটাল সাইবার স্পেসের বিভিন্ন অপরাধের কারণে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আসলে শিকার হয়, যে ভিকটিম, সে আসলে ভয়ে স্বীকার করতে পারে না বা পরিবারের সঙ্গে বলতে পারে না, কাছের মানুষের সঙ্গে শেয়ার করতে পারে না। তখন সে আরো একা হয়ে যায় এবং মানসিকভাবে তখন আরো ভেঙে পড়ে। তখন সে আরো ভুল সিদ্ধান্ত নিতে থাকে এবং অপরদিকে যারা আসলে শিকারী, তারা এই সুযোগটাই কাজে লাগায়, যে মানুষের একাকিত্বের সুযোগটা কাজে লাগায়। তো এরকম পরিস্থিতিতে যদি পরিবার পাশে দাঁড়ায়, ভাই পাশে দাঁড়ায়, বন্ধু হয়ে পাশে দাঁড়ায়, তখন আমার কাছে মনে হয় যে এরকম যেকোনো সিচুয়েশনটা ট্যাকেল করাটা, সামলানোটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, কাছের মানুষের কথা তো বললাম। এখন অন স্ক্রিনের কথা যদি বলি, আমাদের অ্যাক্টর রাব্বি ভাই। তো এই অন স্ক্রিনে আপনার ধরেন নায়িকারা, হুম, হুম। কখনো আপনার প্রেমিকা, কখনো আপনার বোন, কখনো আপনার ওয়াইফ। এই যে তাদের ক্ষেত্রে আসলে আপনি ডিজিটাল সেফটিটা বা নিরাপত্তার জায়গাটা আপনি কিভাবে মেইনটেইন করেন? সেটা তো আসলে মানে নাটকের প্রেক্ষাপটে, গল্পে, স্ক্রিপ্টে যেমন ওহহো! করে আসে সেভাবে আমাদেরকে অ্যাক্ট করতে হয়। বাট কিছুদিন আগেই আমি একটা নাটকে অভিনয় করলাম। সেখানে এরকম একটা ব্যাপার ছিল যে আমার ছোট বোন সে কারো সঙ্গে ফোনে কথা বলে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং সেটা মা জানে এবং আমি এত ওভার প্রোটেক্টিভ যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি, যেটা হওয়া উচিত নয়, যে ও আসলে আমাকে বলতে পারে না। এবং যখন আমি জানি, আমার ওই ক্যারেক্টারটা যখন জানে, তখন সে এত বাজেভাবে রিঅ্যাক্ট করে যে বোনটা একটা সময় আসলে বাসা ছেড়ে পালিয়ে যায়। তারপরে ভাইয়ের অনেক বড় ব্রেকডাউন হয় এবং ব্যবসা থেকে শুরু করে অন্যান্য জায়গায় অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়। পরে দেখা যায় সেই বোন এবং সে যার সঙ্গে পালিয়ে গিয়েছিল তারা সংসার করছে এবং তারাই এসে আসলে ভাইয়ের পাশে দাঁড়ায়। তো সেটাও এক ধরনের শিক্ষণীয় একটা গল্প।
যে বোনের সঙ্গে আসলে দূরত্ব তৈরি না করে তাকে আসলে শত্রু ভাবাপন্ন হয়ে তাকে ডিল না করে তার সঙ্গে এরকম প্রোটেক্টিভ একটা ম্যাসোজিনিস্টিক একটা অ্যাটিটিউড তার প্রতি না করে বন্ধুর মতো আচরণ করলে বোধহয় সেটা ভালো হয়। তো সেই নাটকেও সেটা একটা শিক্ষার মতো একটা জায়গায় ছিল। যারা আপনার আসলে কো-আর্টিস্ট বা আপনার সহ অভিনেত্রী যারা কাজ করেন, হ্যাঁ, তাদেরকে আমরা কিন্তু দেখি যে সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের রাইট, বাজে কমেন্ট, রাইট, অনেক হ্যারাসমেন্ট, রাইট, অনেক বুলিং রাইট। এর শিকার হতে হয়। একটা ছবি পোস্ট করলো, নিচে এমন একটা কমেন্ট করে দিল। তো এই সময়গুলোতে আসলে আপনি আ মানে সহ অভিনেতা হিসেবে আপনার জায়গা থেকে আপনার স্ট্যান্ডটা কি হয় বা আপনি কি করেন? এখানে আসলে আমরা আ মানুষ হিসেবে, বন্ধু হিসেবে, সহকর্মী হিসেবে আ পাশে থাকতে পারি, সাহস দিতে পারি। এই কমেন্টসে বা এই বুলিং এর শিকার হয়ে যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে সে ব্যাপারে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারি, মানসিকভাবে শক্তি দিতে পারি। আর আমার কাছে প্রত্যেকের জন্য বলবার যে আমরা যারা এ ধরনের কমেন্টস করি বা সাইবার স্পেসে মানুষকে বুলি করি এবং বিভিন্ন ধরনের মানে তির্যক কমেন্ট ছেড়ে দিই এবং নারী হলে তো আ আ কি কথাই বলা যায়? নেই, কথাই মজার নেই, ছলে কথাই নেই। কত নানান রকমের ধরনের কথা। কথা বলি হুম, হুম, আমরা। হুম। আমাদের মনে হয় যে পারিবারিক জায়গা থেকে প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে আমাদের আসলে শিক্ষার জায়গাটা, আমাদের কথা বলবার জায়গা, শিক্ষার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যে আমরা আসলে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা পুরুষকে কিভাবে গড়ে তুলছি সে ব্যাপারে আমাদের মনে হয় যে এখন কনসেনট্রেট করাটা খুব জরুরি। যে আমি পুরুষ হিসেবে, ছেলে হিসেবে আমি কি করতে পারি না, কি করা আমার উচিত না সেটা জানাটা খুব জরুরি। এবং আমার কাছে মনে হয় যে একটা নারী শুধু নয়, একটা কন্যা শিশু শুধু নয়, একটা ছেলে শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রেও তাকে আসলে কিভাবে একটা কন্যা শিশুর ক্ষেত্রে আ আচরণ করতে হবে সেটা শিখানোটার খুব আ মানে সময়টা খুব জরুরি এই মুহূর্তে। তো ডিজিটাল স্পেসে যদি আমরা সমানভাবে ছেলে এবং মেয়েকে মানে ট্রিট করতে চাই, একইভাবে বড় করতে চাই, তাহলে আসলে এটা কিভাবে করা যায়? ফ্যামিলি থেকে একদম শুরু থেকে মানে আমরা একটা মেয়ের ক্ষেত্রে হয়তো টেলিফোন মানে একটা মোবাইল ফোন দিতে, একটা স্মার্টফোন দিতে হয়তো অনেক দেরি করি। বা একটা ছেলেকে খুব সহজেই আমরা একটা স্মার্টফোন দিয়ে দিই কিন্তু। একটা মেয়ে কিভাবে ফোনটা ব্যবহার করবে সে ব্যাপারে আমরা খুব বেশি সচেতন থাকি, খুব বেশি শাসন করার চেষ্টা করি। একটা ছেলের ব্যাপারে হয়তো আমরা সেরকম নই। কিন্তু আমাদের হয়তো উল্টোটা করা উচিত। কারণ মানে আমরা ইকুয়ালিটির কথা বলছি। কিন্তু ইকুয়ালিটির মধ্যেও আসলে হয় হয় কি যে আমরা এত লম্বা সময়ের মানে সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত বোধহয় আমরা এমনভাবে একটা মানে নারীর দমন-পীড়ন বা যেভাবে চলেছে বা পুরুষতান্ত্রিক সমাজের যে চলমান যে ধারা, সেখানে হয়তো আমাদের অনেক বেশি ফেরত দেওয়ার সময় আছে বা আমাদের হয়তো অনেক ডাবল খাটনি করতে হবে এই জায়গাটা ইকুয়ালিটির জায়গাটাতে নিয়ে আসতে। আ আমাদের বরং একটা ছেলেকেই শেখানো উচিত যে তুমি যে ফোনটা হাতে নিয়েছো, তুমি কি কমেন্ট করছো? কোন ধরনের কনটেন্ট দেখছো? একটা মেয়ের ছবিতে কি ধরনের কমেন্ট করছো? আমার কাছে মনে হয় যে সেখানে বেশি ফোকাসড করা উচিত। তাহলে বোধহয় অটোমেটিক্যালি ঘরের যে কন্যা শিশু বা মেয়ে, বোন যাই বলি না কেন, তার ডিজিটাল স্পেসটা বোধহয় আরেকটু সেফ হয়ে উঠবে। আর একটা মেয়েকে ভীষণভাবে সমানভাবেই ট্রিট করা উচিত। সেটা ডিজিটাল মাধ্যম থেকে শুরু করে যেকোনো জায়গায়। কারণ ডিজিটাল স্পেসে তো আসলে শিখবার অধিকার একটা মেয়ের যেমন, একটা ছেলের যেমন, মানুষ হিসেবে প্রত্যেকেরই সমান। এবং সেই জায়গাটা মানে মানুষ হিসেবেই ট্রিট করা উচিত, ছেলে-মেয়ে না হয়ে। আপনি যেমন বলছিলেন না যে একটা ছেলেকে মানে বলা উচিত যে হুম, আসলে হুম। তুমি কি করছো বা কারণ একটু দায়িত্বটা দেখার ছেলের বেশি। জায়গা, এই হ্যাঁ, মুহূর্তে ছেলেদের দায়িত্বটা বোধহয় দায়িত্বটা বেশি। বেশি, আমাদের হ্যাঁ। দায়িত্বটা বেশি। কারণ যে ধরনের সমাজে আমরা বসবাস করছি, প্রচলিত যে ধারা, সেখানে বোধহয় আমাদের দায়িত্বটাই বেশি। যদি আমরা এই ধরনের মানে যে ধরনের সমস্যা ফেস করছি ডিজিটাল স্পেসে সেখান থেকে বের হয়ে আসতে চাই। একদম। এবং আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে, আপনি যেমন ছেলেটাকে বোঝাচ্ছেন বা কথা বলছেন। আপনি একটু আগেই বলেছেন যে, ভাই হয়ে বোনের সাথে কথা বলাটা খুব জরুরি। আসলে মানে যদি একটু স্পেসিফিক ভাবে বলি যে, কি কথাটা বলা আসলে বেশি জরুরি? কি ধরনের কথা বললে সে আরেকটু আশ্বস্ত হবে, মানে শক্তি অনুভব করবে? প্রত্যেকটা মানুষ তো আলাদা হয়। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা। প্রত্যেকটা মানুষের আচার-আচরণ আলাদা। আ কেউ হয়তো কথায় একটু শক্ত হয়, কেউ হয়তো নরম হয়। তো প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব এবং তার নিজস্বতা নিয়েই আসলে তার সঙ্গে কমিউনিকেশন করতে পারাটা জরুরি। কমিউনিকেশনটা এমনভাবে করতে পারা জরুরি যে সে তার প্রয়োজনে তার যেকোনো কথা আমাকে বলতে পারে।
সেই পর্যায়ের কমিউনিকেশনটা থাকা জরুরি। যে আমার ছোট বোন যদি কোনো ধরনের কোনো ঝামেলায় পড়ে, যে ঝামেলা সে বলতে লজ্জা পাচ্ছে কাউকে, বা পরিবারকে বললে হয়তো সে ভয় পাচ্ছে যে তারা উল্টো রিঅ্যাক্ট করবে যে তুমি কেন এই কাজটা করেছো বা এখানে গেছো। সেই ভয়টা যাতে সে না পায়, সে যাতে বলে দিতে পারে, সেই ধরনের সম্পর্কটা থাকা খুব জরুরি। সে ধরনের কথা বলতে পারাটা খুব জরুরি। সম্পর্কের যোগাযোগটা সেরকম হওয়াটা খুব জরুরি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তখন মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সমস্যা দেখা দেয়। যেমন আমি কোনো ছবি পোস্ট করলাম, আমি আমার ব্যক্তিগত যে কোনো কিছু পোস্ট করলাম, সেগুলো নিয়ে কেউ না কেউ এসে এটা নিয়ে কথা বলছে, বাসায় এসে বলছে হুম, হ্যাঁ দেখলাম তো তুমি এটা করলা বা হুম, ওটা, বা আমার বাবা মাকে বলছে, তখন আমার জন্য আরও একটু হুম, শক্ত হয়ে যাচ্ছেন তারা। তো এই জিনিসগুলো যখন আসলে আপনার যদি মানে হুম। বোনের সাথেও ঘটে, তখন আপনি এটাকে হ্যান্ডেল করেন কিভাবে? না, এটা আমার বোনের সঙ্গে খুব একটা এরকম মানে ঘটে না। আমাদের এক ধরনের মানে পরিবারের মধ্যে এক ধরনের আ মানে ইকুয়ালিটি বলি বা একটা সহাবস্থান ছেলে-মেয়ে সবার ক্ষেত্রে ইকুয়ালি ট্রিট করা সেটা আছে এক ধরনের। আ তো ওই দিক থেকে আমরা হয়তো পারিবারিকভাবে একটু লাকি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা সত্যি। এটা তো খুবই একটা স্টেরিওটাইপ, একটা ধারণা যে একটা মেয়েকে সেটা হয়তো একইভাবে অন্য পুরুষদের কারণেই এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। যে আমরা হয়তো সাধারণ অর্থে ধরেই নিচ্ছি যে একটা মেয়ের সেফ না সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমগুলাতে। কিন্তু সেটা তো একটা অপরচুনিটি। এটা তো একটা সামাজিক মাধ্যমই। এটা তো একটা যোগাযোগ মাধ্যম। এবং যোগাযোগ মাধ্যম থেকে এখানে আর্নিং এর মাধ্যম থেকে শুরু করে লেখাপড়ার মাধ্যম থেকে শুরু করে এটা যেকোনো মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে অনেক পারে। পজিটিভ ভাবে অনেক আমরা ব্যবহার পজিটিভ করতে পারি। অনেকভাবে হ্যাঁ, একটা মানুষের জীবনে অনেক পজিটিভ ভ্যালু এড করতে পারে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট। আ কিন্তু এই যে একটা ধারণা যে একটা মেয়ে হয়তো সেফ না বা কেন ও ছবি পোস্ট করে বা কেন ভিজিবল, ওকে হয়তো মানুষ খারাপ কথা বলবে বা কমেন্ট করবে। সেখান থেকে হয়তো আমার মনে হয় যে এই স্টেরিওটাইপ ধারণাটা থেকে বের হয়ে এসে যারা এই ধরনের কমেন্টস করে আ বা যারা এ ধরনের কমেন্টস করতে দেখছি আমরা, সেটার বিরুদ্ধে দাঁড়ানোটাই বোধহয় আমাদের এখন সবার উচিত। তাহলে হয়তো একটু করে এই ধারণাটা ভাঙতে পারবো আমরা। একদম। এবং কাছের মানুষের উৎসাহ কিন্তু খুব সবচেয়ে বেশি বেশি শক্ত জরুরি, হিসেবে সবচেয়ে বেশি শক্ত জরুরি। ভূমিকা পালন হুম, করে। আমরা একটা ছোট র‍্যাপিড ফায়ার রাউন্ড করে ফেলি। অ্যাবসোলিউটলি। যেখানে আমি ঝটপট প্রশ্ন হুম, করব, হুম, আপনাকে উত্তরে দিতে হবে হুম, কিন্তু ঝটপট। ওকে, হুম, আমি একটু কোয়েশ্চেন গুলা দেখি। অ্যাবসোলিউটলি। বোনের ফোনে পাসওয়ার্ড থাকা, এটা কি ভয়ের কিছু নাকি তার ব্যক্তিগত গোপনীয়তা? তার ব্যক্তিগত গোপনীয়তা। বোন যদি YouTube এ রান্না না শিখে কোডিং বা গ্রাফিক্স টাইপের কিছু শেখে, আপনার হুম। রিঅ্যাকশন কি হবে? অ্যাপ্রিশিয়েট করব, ভীষণ আনন্দিত হব। বাহ! ওকে। বোনকে ১ম স্মার্টফোন দেওয়ার সময় আপনার মাথায় ১ম কোন চিন্তাটা এসেছিল? আমার কাছে মনে হয়েছিল যে ও আমাদের সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারবে, পৃথিবীর খবর জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। ওকে। কোনো অপরিচিত কেউ অনলাইনে বোনকে যদি ডিস্টার্ব করে, হুম, আপনি হুম। কি তাকে ধমক দিবেন নাকি পাশে দাঁড়াবেন? আমার বোনের পাশে দাঁড়াবো। ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না। ওকে। ডিজিটাল ডানা, মেয়েরা উড়লে ফ্যামিলির লাভ না লস? শুধু ফ্যামিলির না, তার একটা মেয়ের লাভ, মানুষের লাভ, পরিবারের লাভ, সমাজের লাভ, দেশের লাভ। ভাইয়া কিন্তু খুবই কুল উত্তর দিয়েছেন। ইস! এই জিনিসটাই আসলে আমি চাই আমার ভাইয়েরও যেন এই আমার ব্যাপারটা কাছে মনে হয় যে মাথায় এখনকার থাকে। সময় প্রত্যেকটা ভাইয়েরা এরকম ভাবেই দেখবে বা এরকম নিশ্চয়ই। ভাবেই দেখে আসলে। কারণ জীবনটা তো খুব সহজ। আমাদের চারপাশ খুব সহজ। আমরাই নানানভাবে জটিল করে ফেলছি। এবং সেই জটিলতার ভেতরে আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছি সেটাও আমাদের সৃষ্টি করা। যেটা নিয়ে আমরা সাবধান হচ্ছি সেটাও আমাদের সৃষ্টি করা। আমাদের সাবধানও হতে হবে। আমাদের সেই ভয়ের জায়গাগুলোকে একটু করে ভাঙতে হবে। প্রতিরোধ করতে হবে, নিশ্চিহ্ন করতে হবে। এভাবে এগিয়ে যেতে হবে। একদমই তাই। দর্শক, আপনারা কিন্তু দেখলেন যে ভাই হিসেবে রাব্বি ভাই কিন্তু রিয়াল লাইফ হিরো তার বোনের কাছে। আপনার জীবনে এরকম রিয়াল লাইফ হিরো কে? আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারে। রাব্বি ভাই, আরেকটা জিনিস, আমরা তো ভাই-বোন, বাবা-মার সাথে আমাদের সম্পর্ক, এইগুলো নিয়ে যোগাযোগ নিয়ে কথা বললাম। এই যে স্বামী-স্ত্রীর সম্পর্কটা নিয়ে যদি বলি, যে দেখা যাচ্ছে যে স্ত্রী তার স্মার্টফোনটা ব্যবহার করে, কোনো ফ্রিল্যান্সিং করে সে আর্ন করছে। তখন দেখা যায় স্বামী কখনো সাপোর্ট করে, কখনো করে না। তো আপনার কাছে কি মনে হয় যে সাপোর্ট করাটা কতটুকু জরুরি? আমার কাছে মনে হয় ভীষণ জরুরি। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আ যেকোনো ছেলেদের চেয়ে একটা মেয়ে অর্থনৈতিক ম্যানেজমেন্টে অনেক ভালো। মাল্টিটাস্কিং এ অনেক ভালো। আ আমি একমত একদম। এবং আমার কাছে মনে হয় যে মেয়েদের বিজনেস সেন্ট্রিক মাথাও অনেক ভালো।
সে যদি ডিজিটাল স্পেস ব্যবহার করে সে যদি নিজের যা প্যাশন যেটি সে করতে ভালোবাসেন সেটি করে যদি উনি অর্থ উপার্জন করেন সেটি তার পরিবারের জন্যই ভালো। তার সেটাই। তার হাজবেন্ডের জন্য তার পরিবারের জন্য সে কিন্তু আরো কন্ট্রিবিউট করতে পারে। তাহলে হয় কি যে সংসারে আরেকজন উপার্জনক্ষম ব্যক্তি থাকে, সংসারের জন্য উন্নতি হয় তখন আরো হেল্প হয়ে যাচ্ছে। অনেক বড় হেল্প হুম। হয় এবং সেটা সংসারের উন্নতি শুধু না, সেটা মানুষের উন্নতি, সংসারের উন্নতি, সমাজের উন্নতি, দেশের অর্থনৈতিক উন্নতি সব ক্ষেত্রেই আসলে একটা নারীর বা একটি মানুষের স্বনির্ভর হয়ে ওঠাটা কোনো না কোনোভাবে আসলে যোগ করেই। আর মানুষ কি বলবে, চারপাশ কি বলছে, সেখান থেকে বের হয়ে এসে বোধহয় আমাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। বাবা হোক, ভাই হোক, একদম নিকট আত্মীয় যারা, সবচেয়ে কাছের যারা, পরিবারের ১ম সদস্য যারা ভাই, বাবা, মা, তারা যদি পাশে না দাঁড়ায় তাহলে বাইরের লোক তো আরো পরে আমরা কাউন্ট করব। তো পরিবারের ভেতর থেকেই যদি পরিবর্তনটা হয় তাহলে বোধহয় আস্তে, আস্তে সেটা সমাজে আমরা দেখতে পাবো। আচ্ছা ভাই, ধরেন একটা ছেলে তার বোনকে বা তার স্ত্রীকে ডিজিটাল দুনিয়ায় হচ্ছে সাপোর্ট করতে চায়। তো সে যদি বলে আচ্ছা ঠিক আছে তুমি করো, আমি আছি পাশে, এগিয়ে যাও। হুম। মানে এটাই কি যথেষ্ট, নাকি প্র্যাকটিক্যালি সে আরো অনেক কিছু করতে পারে? আর কি করতে পারে? না, প্র্যাকটিক্যালি তো অনেক কিছু করবার আছে। ডিজিটাল স্পেস তো জাস্ট একটা মাধ্যম। সেই মাধ্যমে আসলে বাস্তবিক জাগতিক জীবনে আমরা কিভাবে কাজে লাগাবো এবং কি করব, সেটার উপরে বাকি সবকিছুই তো আমাদের প্র্যাকটিক্যাল জীবনে এবং সেই সহায়তাটা তাকে করতেই হবে। সে যদি কোনো কোর্স করতে চায়, তাহলে কোথায় করলে ভালো হয়, সেটার খোঁজ খবর নেয়া, সেটার ফিস থেকে শুরু করে বাকি সবকিছুর তদারকি করা থেকে শুরু করে সে যদি কোনো বিপদে পড়ে বা কোনো ভুল করে ফেলে কোনো ডিজিটাল স্পেসে বা কোনো কিছুতে, সেখানে তার পাশে থাকা, সহায়তা করা। আ কোনো কোর্সের বাইরেও যদি সে আরো অন্য কোনো কিছু শিখতে চায়, কোনো কমিউনিটির পার্ট হতে চায়, তার যদি কোনো প্যাশন থাকে, কোনো কিছু নিয়ে ইন্টারেস্ট থাকে, কিভাবে ইনভলভ হতে পারে, সেখানে তো অবশ্যই ভাই হিসেবে, স্বামী হিসেবে বা বন্ধু হিসেবে পাশে থেকে তার পাশে দাঁড়ানো এবং তাকে সেই জায়গাটাতে সহায়তা করা, তার পাশে থাকা ভীষণ জরুরি। যা বুঝলাম সেটা হচ্ছে এই যে আমাদের বাবা, ভাই, স্বামী কিংবা বন্ধু, তারা যদি প্রোটেক্টিভ না হয়ে আমাদের ব্যাকআপ হয়, তাহলে কিন্তু আমাদের আত্মবিশ্বাসের জায়গায়, আমাদের ভরসার জায়গাটা আরো অনেক পোক্ত হয়, তাই না? অনেক শক্ত হয়। আপনি যেটি বলছিলেন শুরুতে যে আমাদের আসলে যদি মানে প্রোটেক্টিভ হয়ে, বাধা না হয়ে যদি একটি নারীর পাশে, সেটা বোন হতে পারে, সেটা স্ত্রী হতে পারে, মা হতে পারে, যেকোনো সম্পর্ক হতে পারে। একটা নারীর প্রতি যদি আমরা বাধা না হয়ে তার শক্তি হয়ে দাঁড়াই, তার একটা শক্তির সোর্স হয়ে দাঁড়ায়, তাহলে বোধহয় তার আত্মবিশ্বাস আরো বাড়বে এবং মানুষ হিসেবে প্রত্যেকের আত্মবিশ্বাসটা বেড়ে যাওয়াটাই তো আসলে আমাদের কাম্য। যাতে সে তার নিজের জায়গাটা নিজের মতো করে স্বমহিমায় একটু করে বিকশিত করতে পারে এবং তার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। সবার জন্য একটাই বলবার যে আপনার পরিবারের নারী সদস্যের পাশে দাঁড়ান, শক্তি হয়ে দাঁড়ান, ভয় হয়ে না, তার বাধা হয়ে না, প্রতিবন্ধকতা হয়ে না। শক্তি হয়ে দাঁড়ান, সাহস হয়ে পাশে দাঁড়ান, তাকে বন্ধুর মতো আগলে রাখুন, বন্ধুর মতো কথা বলুন, সঙ্গে থাকুন। আর পুরুষ সদস্য থেকে শুরু করে আরো যারা আছে তাদের দায়িত্বটা এখানে সবচেয়ে বেশি। আমাদের দায়িত্বটা সবচেয়ে বেশি যে আমাদের কারণেই সাইবার স্পেসটা বা আমাদের চারপাশ বলি অনিরাপদ। তো আমাদেরকে ঠিক হতে হবে সবার আগে। আমি কি ধরনের কমেন্ট করছি, কি ধরনের রিমার্কস করছি সেটা আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, মানবিক হতে হবে, সহমর্মী হতে হবে এবং আরো বেশি দায়িত্ববান হতে হবে। এবং শুধু আমি ঠিক হলে হবে না, আমার চারপাশের অন্য পুরুষদেরকেও, আমার বন্ধুদেরকেও সেভাবে একটু করে গড়ে তোলা এবং আমাদের যার জায়গা থেকে এরকম কোনো অন্যায় দেখলে, নারীর প্রতি কোনো প্রতিহিংসামূলক কোনো কমেন্টস দেখলে বা কোনো আচরণ দেখলে প্রতিবাদ হয়ে দাঁড়াতে পারাটা ভীষণ জরুরি প্রত্যেকটা মানুষের জন্য। সেটি কামনা করব সবার কাছে। এবং এই কামনা, এই সাহসটাই হোক আমাদের ডানা মেলার সবচেয়ে বড় শক্তি। থ্যাংক ইউ সো মাচ রাব্বি ভাই। আমার এই পডকাস্টে আপনি এসেছেন। আপনার আমি ফ্যান। একটু পরে একটা সেলফি নিয়ে নিব। এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বলেছেন। থ্যাংক ইউ আমাকে ডাকবার জন্য এবং এত সুন্দর একটা আয়োজনে আমাকে সম্পৃক্ত করবার জন্য। লাস্ট ওয়ার্ড একটাই যে ডানা মেলো ডিজিটালে সেটা যেন সবার জন্য সত্যি হয়, প্রত্যেকটা নারীর জন্য সত্যি হয়। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আজকে রাব্বি ভাইয়ের সাথে আড্ডা দিয়ে যা বুঝলাম,
যে আমাদের বাবা, ভাই বা বন্ধুরা যদি আমাদের মেয়েদের পাশে ডিজিটাল মেন্টর হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্সটা আরও অনেক বেশি বেড়ে যায়। স্পেশালি ছেলেরা যদি আরেকটু সচেতন হয়, তাহলে ইন্টারনেট দুনিয়াটা আমাদের জন্য আরও নিরাপদ হয়। আসলে ডিজিটাল এই জগৎটা আমাদের সবার। তাই আমরা সবাই একসাথে মিলে একে নিরাপদে রাখি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা!